যদি বলতে যাই আমি, পলিটিক্স ইজ সামথিং যেটা পলিটিক্যাল সিস্টেম দ্বারা পরিচালিত হয়। তাহলে পলিটি কি? Polity collection of those institutions that provides infrastructure of any political system. একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল সিস্টেম যেটা নিজেই করছে, আর একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল সিস্টেমকে চালানোর জন্য যে অঙ্গাঙ্গী বিষয়গুলো আছে। আমি যদি একটা সাপোজ এক্সাম্পল নিয়ে বলি, কাস্ট পলিটিক্স ইন ইন্ডিয়া, এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, বা জেন্ডার পলিটিক্স ইন ইন্ডিয়া, বা বিভিন্ন সোশ্যাল বিভিন্ন ইস্যু যেগুলো আছে সেগুলো যদি আমি কথা বলতে চাই, দে আর দ্য পার্ট অফ পলিটিক্স। কেন? তারা এই যে সরি এই যে কনস্টিটিউশনাল বিভিন্ন ম্যাটার আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করছে। কনস্টিটিউশনাল বিভিন্ন ম্যাটার আছে তারা ইনফ্লুয়েন্স করছে, কিন্তু পলিটিটা কি? পলিটিটা নিজেই একটা কনস্টিটিউশন। কনস্টিটিউশন যদি আমি একটা পলিটি ধরি, তাহলে কনস্টিটিউশনের ভিতরে যে সমস্ত অঙ্গ বা যে সমস্ত ভাগ আছে বা যে সমস্ত কথাগুলো বলা আছে, দে আর দ্য পার্ট অফ দোজ আর দ্য পার্ট অফ ইন্ডিয়ান পলিটি। তাহলে আমি এখানে যেহেতু কনস্টিটিউশন নিয়ে কথা বলবো, সো ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম নিয়ে আমি কথা বলবো, সেহেতু it is the part of ইন্ডিয়ান পলিটি, নট ইন্ডিয়ান পলিটিক্স। এবার আসা যাক আমাদের মূল টপিক বা ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। আমি ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের এখানে যাওয়ার আগে আমি কয়েকটা কোশ্চেনে আমি এটাকে ভাগ করে নেব। মানে প্রথমে আমি জানবো যে ফেডারেল সিস্টেম কি অ্যাকচুয়ালি, বা ফেডারেল সিস্টেমের ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি। দ্বিতীয়ত, ভারতীয় শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমকে আমি কি ফেডারেল সিস্টেম বলতে পারবো? যদি হ্যাঁ হয় তার সপক্ষে যুক্তি, বা যদি না হয় তার সপক্ষে যুক্তি এবং ক্রিটিক্যাল এভলিউশন বা সমালোচনা দিয়ে আমি শেষ করব। তো আমি প্রথম অংশে আসছি। আমি যদি পৃথিবীর সমস্ত শাসন ব্যবস্থাকে দেখতে যাই বা পৃথিবীর সমস্ত শাসন ব্যবস্থাকে ভাগ করতে যাই, তো আমি দুই ধরনের শাসন ব্যবস্থা আমি এখানে দেখতে পাবো। প্রথমত ইউনিটারি সিস্টেম বা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, এবং দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম। তাহলে এখানে আমরা জানবো যে ইউনিটারি শাসন ব্যবস্থা বা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কি বুঝি, এবং ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কি বুঝি। যখন একটা দেশের সমস্ত ক্ষমতা যখন একটা দেশের সমস্ত ক্ষমতা একটা এককের মধ্যে সীমাবদ্ধ থাকে, এক কেন্দ্রিক কথাটাকে আমি যদি ভাবতে যাই, তাহলে একটা কেন্দ্র হবে যার। তাহলে ইউনিটারি সিস্টেম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, যখন কোনো দেশের শাসন ব্যবস্থা শুধুমাত্র একটা কেন্দ্রিকে বা একটা সেন্টারের মধ্যে আবদ্ধ থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো ইউনিটারি সিস্টেম বা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা বা শক্তি শুধুমাত্র একটা কেন্দ্রিকতার উপর নির্ভর করবে না। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি, ক্ষমতা বা শক্তি শুধুমাত্র একটা কেন্দ্রিকতা বা একটা এককের উপর ডিপেন্ড করে গড়ে উঠবে না। সেখানে বিভিন্ন একক থাকতে পারে, রিজিয়নাল ইম্প্যাক্ট বা স্টেট ইম্প্যাক্ট বা আরো বিভিন্ন একক থাকতে পারে। ইউনিটারি সিস্টেমে রিজিয়নাল বা আঞ্চলিক এককের অবস্থান থাকতে পারে, কিন্তু তার ভূমিকা হবে খুব নগণ্য। ইউনিটারি বা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় রিজিয়নাল একক বা আঞ্চলিক এককের ভূমিকা থাকতে পারে, সেটা হবে কিন্তু খুব নগণ্য। কিন্তু আমি যদি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে দেখতে যাই, তাহলে দেখব তার যেমন অবস্থানও স্পষ্ট, তেমন ক্ষমতা বা শক্তির যে বন্টন সেটাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা যাবে। আমি যদি একক কেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে বিশ্বের সমস্ত দেশের দিকে তাকাতে যাই বা দেখতে যাই,
তাহলে ব্রিটেন, ফ্রান্স বা জাপান বা চীনের মতো যে সমস্ত দেশ আছে তারা কিন্তু এই ইউনিটারি শাসন ব্যবস্থা তার একটা অঙ্গ বা একটা অংশ। কিন্তু আমি যদি ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমি যদি দেখতে যাই, তাহলে আমি ইউনাইটেড, অস্ট্রেলিয়া বা কানাডার মতো দেশগুলিকে আমরা দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উদ্ভব কিভাবে হচ্ছে বা অরিজিন কিভাবে হচ্ছে। আমি যদি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ফেডারেল এই কথাটাকে যদি আমি ভাঙতে যাই, তাহলে এই ফেডারেল শব্দটা এসছে ফৈডাস, FOEDUS, ফৈডাস শব্দ থেকে। এই ফৈডাস শব্দের অর্থ হলো চুক্তি বা এগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ফেডারেল সিস্টেমের বা ফেডারেল কথাটার যদি আমি উৎপত্তি দেখতে যাই, এই ফেডারেল কথাটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফৈডাস থেকে, যার অর্থ চুক্তি বা এগ্রিমেন্ট। সেটা এগ্রিমেন্ট হতে পারে বিভিন্ন ইউনিটের মাধ্যমে বা বিভিন্ন এককের মাধ্যমে, সেটা স্টেট অ্যাজ এন ইউনিট হতে পারে বা রিজিয়ন অ্যাজ এন ইউনিট হতে পারে। তাহলে আমরা এখানে যদি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ইতিহাস দেখতে যাই বা প্রথমে নামকরণ দেখতে যাই, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। বা আমরা যে এই এককের কথা বলছি, আমরা যেমন ভারতবর্ষকে যদি আমি ভারতবর্ষকে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে ভারতবর্ষের যে একক বলতে গেলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যদি ধরি, তাহলে স্টেট অ্যাজ এন ইউনিট হিসেবে কিন্তু কাজ করবে। কিন্তু ভারতবর্ষে যেহেতু স্টেট বলা হচ্ছে, এই স্টেট শব্দটাকে আমরা বা রাজ্য শব্দটাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলা হয় বা আখ্যায়িত করা হয়। যেমন ইউনাইটেড স্টেটসেও কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো স্টেটস হিসেবে আখ্যা করা হয়। ক্যান্টন এই শব্দটা সুইজারল্যান্ডে ব্যবহার করা হয়। আমরা রাজ্য বলতে ভারতে যা বুঝি, এই ক্যান্টন বলতে সুইজারল্যান্ড বাসীরা ঠিক তেমনই বোঝেন। আর হতে পারে প্রভিন্স, এই শব্দটা ব্যবহার করা হয় কানাডার ক্ষেত্রে। আর রিপাবলিক এই শব্দটা ব্যবহার করা হয় রাশিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কি বুঝি প্রথমে, দুই, ইউনিটরি এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে কি মেজর ডিফারেন্স আছে সেটা, এবং তিন, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ফেডারেল সিস্টেমের উদ্ভব কিভাবে হচ্ছে বা কোন শব্দ থেকে হচ্ছে। আজকে যদি আমি প্রসেস নিয়ে কথা বলতে চাই বা প্রক্রিয়া নিয়ে কথা বলতে চাই এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মূলত দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা মূলত দুটো পদ্ধতি বা দুটো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পাদিত হয়। এক, প্রসেস অফ ইন্টিগ্রেশন, এবং দুই, প্রসেস অফ ডিসইন্টিগ্রেশন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দুই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। দিস আর প্রসেস অফ ইন্টিগ্রেশন অ্যান্ড প্রসেস অফ ডিসইন্টিগ্রেশন। প্রসেস অফ ইন্টিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি, যখন মিলিটারিলি উইক কোনো স্টেট বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কোনো স্টেট যখন কোনো একটা শাসন ব্যবস্থাকে গড়ে তোলে, মনে করুন যে 10টা দেশ আছে, তো 10টা দেশের মধ্যে 3টে দেশ ইকোনমিক্যালি খুব স্ট্রং বা পলিটিক্যালি খুব স্ট্রং, তাদের ইনফ্লুয়েন্সও বেশ অনেকটা। আর 7টা যে দেশ আছে, সেই 7টা দেশ তেমন ভাবে উন্নত নয় অ্যাজ কম্পেয়ার টু দিস 3 স্টেটস। তো ওই 7টা রাজ্য বা ওই 7টা প্রভিন্স বা ওই 7টা রিপাবলিক যাই বলি না কেন, যখন তাদের সঙ্গে চুক্তির মাধ্যমে বা যখন তাদের সঙ্গে এগ্রিমেন্টের মাধ্যমে কোনো এক ধরনের শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে, তখন আমরা সেটাকে বলবো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ইন্টিগ্রেশন। এবং আমরা যদি দ্য প্রসেস অফ ডিসইন্টিগ্রেশনের দিকে দেখতে যাই, তাহলে এই ডিসইন্টিগ্রেশন আমরা একটু ভিন্নভাবে দেখতে পারি। যখন একটা ইউনিটারি স্টেটস এর অবস্থান, যখন একটা
ইউনিটারি স্টেটস এর অবস্থান বিভিন্ন ফেডারেল স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়। মানে যখন একটা এককেন্দ্রিক রাষ্ট্র বা এককেন্দ্রিক সরকার তার ক্ষমতার বন্টন ঘটে বিভিন্ন স্টেটের কাছে, তখন আমরা সেটাকে বলবো যে প্রসেস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ প্রসেস অফ ডিসইন্টিগ্রেশন দেশগুলি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায়। এই ডিসইন্টিগ্রেশন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি আমি উদাহরণ হিসেবে দেখতে যাই, তাহলে এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে কানাডা। আজকে যদি আমাদের মনে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কথাটার সত্যি কথা উদ্ভব হয় বা মনে আসে, তাহলে আমাদের প্রথমেই মনে আসে সব থেকে প্রাচীন একটা দেশ যেখানে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উদ্ভব বা সূচনা হয়, সেই দেশটা হলো ইউনাইটেড স্টেটস। আমেরিকা বিপ্লবের পরবর্তী সময়ে 1787 সালে পৃথিবীর পৃথিবীর সর্ববৃহৎ বা পৃথিবীর সর্বপ্রাচীন যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সেটা কিন্তু ইউনাইটেড স্টেটসে গড়ে ওঠে 1787 সালে। সেখানে 50টা স্টেটে ভাগ করা আছে, মানে টোটাল ইউনাইটেড স্টেটস এর যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আমি যদি দেখতে যাই, তাহলে সেটা 50টা ডিফারেন্ট স্টেটে ভাগ করা আছে। এবং এই ডিফারেন্ট স্টেটে ভাগ করা আছে, যদিও আজকে যদি আমি 50টা বলি, তো অরিজিনাল সময়ে মানে ফ্রম দ্য এট দ্য টাইম অফ 1787 সেই সময় যদি দেখি তার সংখ্যা ছিল 13টা, কিন্তু আজকে যে সংখ্যাটা সেটা হলো 50টা। তো এই 50টা স্টেটস থেকে দুজন করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে, 50টা স্টেট থেকে দুজন করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা সেনেট গঠন করা হয়েছে, যা আমরা ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে পার্লামেন্ট বলি। তো এই সেনেট গঠন করা হয়েছে 50 × 2 = 100। তো আজকে ভারতবর্ষের ক্ষেত্রে আমি যদি দেখতে যাই, ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কথাটা কোনো জায়গায় কনস্টিটিউশনে ব্যবহার করা হয়নি। কনস্টিটিউশনের 1 নম্বর আর্টিকেল বা 1 নম্বর ধারায় আমি যদি দেখতে যাই, ইন্ডিয়াকে ইউনিয়ন অফ স্টেটস হিসেবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে জানবো যে হোয়াট ডাজ উই নো অ্যাবাউট ইউনিয়ন অফ স্টেটস, and is it really mean union of states as a federal system? If yes, then তার সপক্ষে যুক্তি, if no, then তার যুক্তি আমরা দেখানোর চেষ্টা করব। তো বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানের অন্যতম রূপকার হিসেবে আমরা যিনাকে চিনি, তিনি ইউনিয়ন অফ স্টেটস বলতে মূলত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন। বি.আর. আম্বেদকর ইউনিয়ন অফ স্টেটস বলতে মূলত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকেই তিনি বোঝাতে চেয়েছেন। যদিও ইন্ডিয়ান যে সিস্টেম বা ভারতীয় যে শাসন ব্যবস্থা, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা পৃথিবীর সর্বপ্রাচীন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা যাকে বুঝি, তার অনুকরণে গড়ে ওঠেনি। আমাদের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ার যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সেটা কিন্তু কানাডার ভিত্তিতে গড়ে উঠেছে। এবং কেন কানাডার ভিত্তিতে গড়ে উঠেছে, আমরা তার কিছু যদি বৈশিষ্ট্য বা সেই সম্পর্কে আমি ডিটেলসে যাব না, কিছু যদি আমি বৈশিষ্ট্য বলতে যাই, তাহলে আমরা দেখব স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের হাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষমতা বা অধিকার করেছেন। দ্বিতীয়ত যদি আমি দেখি ওয়ার্ড ইউনিয়ন, মানে ইউনিয়ন কথাটা যখন আমরা কনস্টিটিউশনের 1 নম্বর আর্টিকেলে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে স্ট্রং সেন্ট্রাল ব্যবহার করার দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, যা কানাডিয়ান মডেলের একটা অন্যতম ভিত্তি স্থাপন করেছে। এবং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, মানে শক্তির যে ক্ষমতার ভাগ থাকলেও বিভিন্ন স্টেট বা বিভিন্ন রাজ্যের মধ্যে ক্ষমতার ভাগ থাকলেও আমরা যদি দেখি এই ক্ষমতার ভাগ কিন্তু কেন্দ্র সরকার বা সেন্ট্রালাইজিং পাওয়ারের দ্বারা অনেকটা মানে নির্ধারিত হয়। সেটা কি বা কেন বা কিভাবে, সেক্ষেত্রে আমরা ডিটেলসে আসবো।
এবার আমরা দেখব যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য কি কি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য কি কি। আমি যদি প্রথমে দেখতে যাই ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য, ডুয়াল ডুয়াল পলিটি বলতে আমরা কি বুঝি এখানে। ডুয়াল পলিটি বলতে এখানে সেন্টার এবং স্টেটস এর মধ্যে ক্ষমতার ভাগ, মানে সেন্টার এবং স্টেটস এর মধ্যে ক্ষমতার ভাগ। কেমন ভাবে ক্ষমতার ভাগ? সংবিধানে এমন কিছু বিষয় উল্লেখ আছে যেগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে, প্রথমত। দ্বিতীয়ত, সংবিধানে এমন কিছু বিষয় আছে যেগুলো শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে। আমরা যদি কেন্দ্র সরকারের দিকে দেখতে যাই, ভারতীয় শাসন ব্যবস্থার দিকে তাকিয়ে, তাহলে আমরা দেখব যে ডিফেন্স বা কারেন্সি, যেমন কারেন্সি বলতে আমরা টাকা পয়সার ব্যাপারকে বুঝি এবং ডিফেন্স বলতে মূলত আমরা সুরক্ষার ব্যাপারকে বুঝি। এই দুটো বিষয় আমরা যদি দেখি, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ন্যস্ত আছে। অন্যদিকে আমি যদি স্টেট গভর্নমেন্টের হাতে দেখতে যাই, তাহলে হেলথ বা এগ্রিকালচার বা স্বাস্থ্য বা কৃষিকার্যের মতো কিছু গুরুত্বপূর্ণ দিক কিন্তু স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারের হাতে ন্যস্ত আছে। তাহলে আমি এখানে ডুয়াল পলিটি বলতে বোঝাতে চাইছি সেপারেশন অফ পাওয়ার, separation of power in the sense that central government and state government, these are the two different units having two different kinds of power or two different kinds of limitations of power. দ্বিতীয় বৈশিষ্ট্য যদি আমি বলতে যাই, তাহলে রিটিন কনস্টিটিউশন। ফেডারেল গভর্নমেন্টের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো রিটিন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। আমরা যদি ভারতীয় সংবিধানের দিকে তাকাই, তাহলে ভারতীয় সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়। ভারতীয় সংবিধানকে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে ৩৯৫টা আর্টিকেল এবং ২২টা ডিফারেন্ট পার্টে ভাগ করা হয়েছে। যদিও ২০১৬ সাল যদি আমি ২০১৬ সালের ডেটা যদি আমি দেখতে যাই, তাহলে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ 2016 there are 465 articles having 25 parts and 11 schedule, 12 শিডিউলে ভাগ করা হয়েছে। তৃতীয় বৈশিষ্ট্যের কথা যদি আমি বলতে যাই, তাহলে ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। ডিভিশন অফ পাওয়ার বলতে আমরা কি বুঝি? এই যে ডিভিশন অফ পাওয়ার বা ক্ষমতার ভাগ যদি আমি দেখতে যাই, সেটা ভারতীয় সংবিধানের 7 নম্বর শিডিউলে উল্লেখ করা আছে। 7 নম্বর শিডিউলে উল্লেখ করা আছে, যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার লিমিটেশন সেটা কিন্তু বলা হয়েছে। সেটা কেমন ভাবে বলা হয়েছে? ডিভিশন অফ পাওয়ার বা সেপারেশন অফ পাওয়ার সেটা কেমন ভাবে বলা হয়েছে? 7 শিডিউল আমি যদি দেখি, সেটা বর্তমানে 100টা বিষয় যেটা কেন্দ্র সরকারের হাতে ন্যস্ত আছে। যদিও সংবিধান শুরুর সময় বা সংবিধান কার্যাবলী স্টার্ট হওয়ার সময় 97টা বিষয় ছিল, কিন্তু এখন বর্তমানে 100টা বিষয় কেন্দ্র সরকারের হাতে ন্যস্ত আছে। দ্বিতীয়ত, স্টেট গভর্নমেন্টের হাতে 61টা বিষয় ন্যস্ত আছে। যদিও সংবিধান যখন কার্যকারী হয় তখন 66টা বিষয় ন্যস্ত আছে এবং বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 61 বা 61টা। এবং কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট কি? এমন কিছু কিছু বিষয় বা এমন কিছু কিছু বিষয় যেগুলো কেন্দ্র এবং রাজ্য সরকারের সম্মতি নিয়ে বা কেন্দ্র এবং রাজ্য সরকারের আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে আমরা এখানে 3টে লিস্ট আমি দেখলাম, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী 7 শিডিউলে ব্যক্ত আছে। 1 স্টেট লিস্ট, 2 সেন্ট্রাল লিস্ট এবং 3 কনকারেন্ট লিস্ট। চতুর্থ বৈশিষ্ট্যের কথা যদি আমি বলতে চাই, তাহলে সেটা আসে
সারোয়ার শরীফ, আপনার ভিডিওটা অফ করবেন। আচ্ছা, চতুর্থ বৈশিষ্ট্যের কথা যদি আমি বলতে যাই তাহলে সেটা আসে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন ব্যাপারটা মানে ভারতীয় সংবিধান হচ্ছে একটা প্রচলিত কথা আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইজ হোয়াট কনস্টিটিউশন সে ইজ অল অ্যাবাউট। মানে ভারতীয় সংবিধান যা বলে বা যা করে সেটাকে বলতে আমরা ভারতীয় শাসন ব্যবস্থা বা ভারতীয় যে ব্যবস্থা সেটাকে আমরা বুঝিয়ে থাকি। সেক্ষেত্রে এখানে সংবিধানের যে সুপ্রিমেসি সেটাও কিন্তু ব্যক্ত করা হয়েছে। নেক্সট যে ফিচার্স সেটা রিজিড কনস্টিটিউশন। আমি যদি সংবিধানকে দুই ভাগে ভাগ করি, এক রিজিড কনস্টিটিউশন, দুই ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন হচ্ছে এমন একটা বিষয় যে আমরা যদি সংবিধানকে কোনো ধারা বা কোনো পার্ট সে যাই হোক না কেন চেঞ্জ করতে যাই বা অ্যামেন্ড করতে যাই তাহলে সেটা বেশ কষ্টসাধ্য, কেননা সেখানে স্পেশাল মেজরিটির কিছু প্রভিশন বা নিয়ম কানুন থাকে। অন্যদিকে আমি যদি ফ্লেক্সিবল কনস্টিটিউশন দেখি, ফ্লেক্সিবল কনস্টিটিউশনে সেখানে স্পেশাল মেজরিটির কিছু ব্যাপার থাকে না। স্পেশাল মেজরিটি বলতে আমরা বুঝি যে 2/3 of the members present in the parliament। আর আমরা যদি ফ্লেক্সিবলের দিকে দেখতে যাই তাহলে আমরা দেখব যে 3/4 of the member। মানে ফ্লেক্সিবল ব্যাপারটা একটা এই বিষয় যে সংবিধান অনেক সময় চেঞ্জ করতে বা অ্যামেন্ড করতে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার নয়, কিন্তু রিজিড কনস্টিটিউশন যদি হয় সেক্ষেত্রে এক প্রভিশন আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেগুলো চেঞ্জ করা অনেক কষ্টসাধ্য বিষয়। নেক্সট যে বিষয়টা বা যে ফিচার্সটা আলোচনা করব সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলতে আমরা যেটা বুঝি যে শাসন ব্যবস্থার বিচার ব্যবস্থার উপর কারো কোনো হস্তক্ষেপ থাকবে না, সেটা সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক বা অন্য যে কোনো অঙ্গ বা অন্য যে কোনো একক হোক না কেন। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির ক্ষেত্রে তেমন কিছু ব্যাপার থাকবে না, এবং জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে এই যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির ব্যাপারটা কিন্তু অনেক সময় ব্যক্ত করা হবে। এবং সেন্টার এবং স্টেটের যদি কোনো বিবাদ হয় বা স্টেট এবং স্টেটের যদি কোনো বিবাদ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন অনেকটা বড় ভূমিকা পালন করবে। শেষ যে বিষয় হচ্ছে সেটা হলো বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম মানে হচ্ছে প্রেজেন্স অফ টু হাউসেস ইন দ্য পার্লামেন্ট। মানে দুটো হাউস এর অবস্থান বা অবস্থা যাকে আমরা বাইক্যামেরালিজম বলছি, যেটা আমরা লোকসভা এবং রাজ্যসভা বলে আখ্যায়িত করেছি। এবার আমরা যদি দেখি তাহলে যে ভারতীয় সংবিধান, আমি এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হলো ভারতীয় সংবিধানে ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি বা কি কি বৈশিষ্ট্য বিদ্যমান আছে। এবার আমরা আলোচনা করব যে ভারতীয় শাসন ব্যবস্থায় কি কি এমন বিষয় আছে যেগুলো ইউনিটারি বা একক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রতিফল হিসেবে কাজ করে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে স্ট্রং সেন্টার। আমরা স্ট্রং সেন্টার এখানে কেন বলছি, আমরা যদি দেখি কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার যে কোনো বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি কোনো বিবাদ বা কোনো বিভেদ সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের যে অবস্থান সেটা কিন্তু সাড়া পাবে বা সেটা কিন্তু দৃঢ়ভাবে অবস্থান করবে। এমন কিছু বিষয় আছে বা এমন কিছু বিষয় সংবিধানে উল্লেখ করা নাই যে বিষয়গুলো কিন্তু যদি কোনো এমন কিছু বিষয় আসে তাহলে সেই বিষয়ে কিন্তু কেন্দ্রের যে আইন প্রণয়ন ক্ষমতা, সেক্ষেত্রে কেন্দ্রের আইন প্রণয়ন ক্ষমতা অনেকটা বেশি কার্যকরী হবে। দুই, স্টেটস আর নট ইনডিস্ট্রাক্টেবল। যদিও পার্লামেন্টের হাতে ক্ষমতা আছে স্টেটের যে বাউন্ডারি
বা স্টেটের যে ভৌগোলিক অবস্থান সেটা চেঞ্জ করার বা চেঞ্জ করবার, সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি স্টেটস আর ইনডিস্ট্রাক্টেবল ইন দ্য সেন্স দ্যাট এখানে পার্লামেন্ট চেঞ্জ করতে পারে। পার্লামেন্ট একটা স্টেটের বাউন্ডারি চেঞ্জ করতে পারে, কিন্তু একটা স্টেটকে যদি আমি বলি প্রকৃত বিলুপ্ত করে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্ষমতা একটা স্টেটের হাতে দেখি না, বা স্টেটের এখানে কোনো ভূমিকা নেই। তার যে নিজস্ব ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি চেঞ্জ বা অল্টার করতে পারে। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমরা একটা বহু চর্চিত অবশ্য বিষয় যে সিটিজেনশিপ এখন মানে বর্তমানে সিঙ্গেল সিটিজেনশিপ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে এক নাগরিকত্ব। আমরা শুধুমাত্র একটা মাত্র ভোটার কার্ড দ্বারাই আমরা যে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া এটা প্রমাণ করতে পারি, এটাই কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ এর একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা যদি অন্যভাবে বলতে যাই, আমি ইউএস এর উদাহরণ দিয়ে যদি বলতে যাই, ইউএস বা ইউনাইটেড স্টেটসে কিন্তু এই সিঙ্গেল সিটিজেনশিপ ইন্ডিয়ায় যেমন ভাবে আছে তেমন ভাবে কিন্তু কনসেপ্টটা ব্যক্ত করা নেই। কেননা সেখানে 50টা ডিফারেন্ট স্টেটস এর 50টা ডিফারেন্ট স্টেটস এর বিভিন্ন সিটিজেনশিপ প্রভিশন আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হয়। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন। 4 নম্বর বিষয় হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানকে, ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে লেস রিজিড বা কম রিজিড বলা হয়। কেননা ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ ফ্লেক্সিবল, সেটা চেঞ্জ বা অল্টার করতে হলে বা অ্যামেন্ড করতে হলে কিন্তু সেখানে স্পেশাল মেজরিটির কোনো প্রভিশন দেখা যায় না। তাই ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেটিভ। আমরা যদি নো ইকুয়ালিটি অফ দ্য স্টেটস রিপ্রেজেন্টেটিভ, আমরা যদি একটা বিষয় দেখতে যাই, আমরা সাপোজ একটা হাউস নিলাম বা একটা কক্ষ নিলাম, রাজ্যসভা। রাজ্যসভার যে মেম্বার বা রাজ্যসভার যারা সদস্য, সেটা কিন্তু ভারতের যে 29টা অঙ্গরাজ্য আছে সেখান থেকে সমানভাবে নেই, বা প্রপোর্শন তাদের কিন্তু সমানভাবে নেই। তাদের যে সংখ্যা সেটা 1 থেকে 31 পর্যন্ত ভ্যারি করছে বা ডিফার করছে। এই যে আপনার নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু ব্যক্ত করে যে সবার মেম্বারের সংখ্যা একটা স্টেটস থেকে অন্য স্টেটস কিন্তু ডিফার করে। কিন্তু আমরা যদি ইউনাইটেড স্টেটস বা প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যাকে বলতে যেটা বুঝি, সেক্ষেত্রে কিন্তু 50টা স্টেটের প্রত্যেকজন দুজন করে সদস্য নিযুক্ত হবেন সেনেটে যাওয়ার জন্য। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশনের কথা যদি আমি বলতে যাই, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 352, 356 এবং 360 নম্বর ধারায় এই এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে বলা আছে। এই এমার্জেন্সি প্রভিশন এমন একটা বিষয় যেটা সম্পূর্ণ কেন্দ্রের হাতে ন্যস্ত আছে। এই যে আমি 3টে ধারা বললাম, 352, 356 এবং 360 নম্বর ধারা, এই যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেন্দ্রের হাতে ন্যস্ত আছে। নেক্সট যে বিষয় সেটা হলো অল ইন্ডিয়া সার্ভিস। আমরা যদি অল ইন্ডিয়া সার্ভিস বলতে আমরা যেটা বুঝি আইএস বা আইপিএস বা আইএফএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এই সার্ভিসগুলো আমরা বলতে যেটা বুঝি, তার কিন্তু ক্ষমতা বা তার যে নিয়োগ করার ক্ষমতা তা কিন্তু সম্পূর্ণরূপে কেন্দ্রের হাতে ন্যস্ত আছে। তাই এই বিষয়টা ইউনিটারি বা একক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একটা অন্যতম রূপ হিসেবে অভিহিত করা হয়। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর বা একজন গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট। একজন গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট এক্ষেত্রে কিন্তু
আমরা যদি দেখতে যাই তাহলে আমরা দেখব ভারতীয় সংবিধানে 153 থেকে 167 নম্বর ধারায় গভর্নর এর কথা উল্লেখ করা আছে। গভর্নর কিভাবে নিযুক্ত হবেন, গভর্নরের কাজ কি, বা একটা স্টেটস এ গভর্নরের যে কার্যপ্রণালী, এই সম্পর্ক কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের 153 থেকে 167 নম্বর ধারায় বর্ণিত করা হয়েছে। আমরা এখানে একটু একটা ব্যাপার টেনে আনবো। আমাদের পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক যদি আমি প্রেক্ষাপট নিয়ে উল্লেখ করতে যাই, তাহলে কিন্তু এই গভর্নর এর বিষয়টা আমরা যদি এই ক্ষেত্রে দেখতে যাই, তাহলে অনেকটা গভর্নর ইজ অ্যান এজেন্ট অফ সেন্টার, এটা অনেকে ক্রিটিসিজম করেন বা অনেকে বলে থাকেন। তাহলে আমরা এটা কেন বলছি? কেননা এই গভর্নরকে নিযুক্ত করেন কিন্তু রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি যেহেতু গভর্নরকে নিযুক্ত করেন, তাই এখানে ক্রিটিসিজম করে বলা হয় যে গভর্নর ইজ অ্যান এজেন্ট অফ অ্যান স্টেট, অফ আ স্টেট। এবার আমি কিছু ক্রিটিসিজম এর দিকে যাব, বা আমি কনক্লুডিং রিমার্কস এর দিকে যাব। এখানে আমি দুটো বিষয় আলোচনা করেছি। ফার্স্ট, যে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইজ হোয়েদার ইউনিটারি বা একক কেন্দ্রীয়, অর হোয়েদার ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। এখানে যে বিষয়টা আলোচনা করেছি সেটা ইউনিটারি এবং ফেডারেল সিস্টেমের যে বৈশিষ্ট্য সেটা। এবার আমরা কনক্লুশনে যাব। বিভিন্ন বিভিন্ন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আছেন বা প্রখ্যাত চিন্তাবিদ আছেন, তিনাদের মতামত নিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করব। আজকে যদি আমি আলোচনা দেখতে যাই, তাহলে কিন্তু আমি কেসি হোয়ার বলে একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তিনি ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমকে কোয়াসি ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন। কেসি হোয়ার ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমকে কোয়াসি ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন, যেখানে তিনি বলেছেন ইন্ডিয়ান ইউনিয়ন ইজ এ ইউনিটারি স্টেটস হ্যাভিং সাবসিডিয়ারি ফেডারেল ফিচার। Indian states, Indian Union is a unitary states having subsidiary features of federal features. আমি এরকমই আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, যিনি, যার কথা আমি উল্লেখ করব, তিনি হলেন কে সান্থানাম, একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, যিনি ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় আমি শাসন ব্যবস্থাকে তিনি দেখেছেন যে ডোমিনেন্স অফ সেন্টার, ডোমিনেন্স অফ সেন্টার মানে সেন্টারের যে আধিপত্য এবং প্ল্যানিং কমিশনের যে আধিপত্য সেটা কিন্তু দেখেছেন। তিনি মূলত সেন্টারের যে আধিপত্য সেটাকে দুই ভাবে দেখেছেন, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ডিফেন্স, মানে অর্থনীতি এবং সুরক্ষার যে বিষয় সেটা কিন্তু কেন্দ্রের হাতে ন্যস্ত আছে, তাই তিনি এই শব্দগুলো উল্লেখ করেছেন। আর একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন যিনি পল এইচ অ্যাপিলবি, ইনি ভারতীয় শাসন ব্যবস্থাকে এক্সট্রিমলি ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন। পল এইচ অ্যাপিলবি ভারতীয় শাসন ব্যবস্থাকে এক্সট্রিমলি ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন। তেমনি জন অস্টিন কোঅপারেটিভ ফেডারালিজম এবং মরিস অ্যান্ড জোন্স বার্গেনিং ফেডারালিজম হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আমি ইন্ডিয়ান ফেডারালিজমকে কি ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে আমি বলতে পারবো? শুনতে পাচ্ছি না, সাউন্ড বন্ধ হয়ে আছে কোনো কারণে। স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যালো। আমার মনে হয় হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার মনে হয় স্যারের কানেকশনে কোনো প্রবলেম হয়েছে। না না, শোনা যাচ্ছে ভাই। ওকে, আচ্ছা, আপনি প্রশ্ন করেছিলেন সম্ভবত। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমার লেফট হয়ে গেছিল, কানেকশনে ডিস্টার্ব ছিল। ওকে ওকে, ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যে কনক্লুডিং রিমার্কস এর দিকে আমরা যদি যাই, তাহলে ইন্ডিয়ান যে ফেডারেল সিস্টেম সেটাকে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন, যদিও কিছু কনকারেন্ট লিস্টের কিছু বিষয় বা রেসিডুয়ারি কিছু বিষয় এক্সেপশনাল ভাবে সেন্টারের দিকে ঝুঁকে আছে, তবুও এই যে পুরো শাসন ব্যবস্থা বা ভারতীয় যে শাসন ব্যবস্থা সেটাকে কিন্তু ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম সম্পর্কে শেষ করছি, যদিও অনেক একটা ব্রড বিষয়, তবু সময় সংক্ষিপ্ততার জন্য আমাকে একটু অল্প সময়ের জন্য শেষ করা হলো। এবার যদি আমার স্পিকার অডিয়েন্সের কোনো কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তো বলতে পারেন। ওকে স্যার, একটা কোশ্চেন চ্যাট বক্সে আছে, সেটা আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। ডু ইউ ডু ইউ নট থিঙ্ক দ্যাট ইন্ডিয়া ইজ লুজিং ইটস ফেডারেল ক্যারেক্টার এট দ্য প্রেজেন্ট টাইম? ওকে, খুব একটা মানে প্রেজেন্ট কন্ডিশন বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমি দেখতে যাই, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফেডারেল ক্যারেক্টার বলতে আমরা সত্যি কথা যা বুঝি, প্রকৃত ফেডারেল ক্যারেক্টার সেটা কিন্তু ইন্ডিয়ার কোনোদিনই ছিল না ফ্রম দ্য ইনসেপশন অফ দ্য কনস্টিটিউশন, আজও নেই। তো আমি যদি আজকে এই সময় বর্তমান পরিস্থিতিতে যদি আমি দেখতে যাই ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম, মানে ফেডারেল যে ক্যারেক্টার সেটা লুজ হচ্ছে কি না, সেটা আমি বলবো যে এটা ডিপেন্ড করছে স্টেট এবং সেন্টারের রিলেশনের উপর। কেমন ভাবে? মনে করুন সেন্টার এবং স্টেটে দুটো পলিটিক্যাল পার্টি অবস্থান করছে, মানে স্টেটে এক ধরনের পলিটিক্যাল পার্টি অবস্থান করছে বা শাসন ক্ষমতায় আছে, এবং স্টেটে এই সেন্টারে অন্য একটা পলিটিক্যাল পার্টি অবস্থান করছে বা ক্ষমতায় আছে। সেক্ষেত্রে কিন্তু এই ফেডারেলের যে ক্যারেক্টার সেটা কিন্তু অনেকটা প্রশ্ন চিহ্নের মুখে চলে আসে, কেননা তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব বা বিভিন্ন বিষয়ে সমঝোতা, এই যে বিষয় এটা কিন্তু অনেকটা প্রশ্ন চিহ্নের মুখে চলে আসে। কিন্তু আমি যদি দেখি যে সেন্টার এবং স্টেট এর মধ্যে একই রকমের শাসন কার্য বা একই রকমের ক্ষমতা কেন্দ্রীভূত আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে ফেডারেল ক্যারেক্টার বা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে আমাদের বলতে কোনো অসুবিধা হয় না। তাই বর্তমান যুগে যদি আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি বলতে যাই, তো ফেডারেল ক্যারেক্টার ইন্ডিয়ার কোনো সময় ছিল না বা আজকেও নেই। সেক্ষেত্রে মানে প্রকৃত ফেডারেল ক্যারেক্টার বলতে আমরা যেটা বুঝি, সেক্ষেত্রে সেন্টার অবস্থা কিছু কিছু বিষয় যেহেতু স্ট্রং সেন্টার আছে, সেক্ষেত্রে ডোমিনেট করতে চাইবে, কিন্তু প্রকৃত অর্থে ফেডারেল যে ক্যারেক্টার সেটা কিন্তু কোনো সময় ক্ষুণ্ণ সেভাবে হচ্ছে না। এটাই উত্তর। ওকে স্যার, আর কোনো প্রশ্ন আচ্ছা নেই। আচ্ছা, একটা কোশ্চেন এসছে আমি দেখতে পাচ্ছি। স্যার, ইউনিয়ন এবং ফেডারেলের শব্দ দুটির মধ্যে ডিফারটা করলে ভালো হতো। আচ্ছা, ইউনিয়ন আমি যখন বলছি তখন, এবং ফেডারেল যখন বলছি, ইউনিয়ন মানে আপনি বলুন যে আহ, ধরুন কোন একটা রাষ্ট্রের বা কোনো একটা দেশের 10টা স্টেটস মিলে একটা ইউনিয়ন তৈরি করেছে, 10টা স্টেটস মিলে একটা ইউনিয়ন তৈরি করেছে। তো সেই ইউনিয়নের কাজ কি হবে? ইউনিয়নের এমন একটা কাজ হবে যে ক্ষমতায়, মূল ক্ষমতায় থাকবে, মানে ক্ষমতার যিনি কেন্দ্রে থাকবেন সে 10টা স্টেটকে পরিচালিত করবেন। কিন্তু ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়, আমরা প্রকৃত যুক্তরাষ্ট্রীয় বলতে যেটাকে বুঝি, সেটা কিন্তু তার প্রথম শর্ত বা প্রথম অংশ হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বা ডিভিশন অফ পাওয়ার। সেক্ষেত্রে আমরা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার যে ডিভিশন সেটাকে কিন্তু উল্লেখ করব। কিন্তু ইউনিয়ন আমি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমি একক কেন্দ্র ঠিক নয় বা ইউনিটারি ঠিক নয়, কিন্তু
ফেডারালও ঠিক নয়। এর দুটো অবস্থানের মাঝামাঝি অবস্থান করছে, কিন্তু ইউনিয়ন ব্যাপারটা বা ইউনিয়ন এই যে শব্দটা সেটা কিন্তু অনেকটাই ইউনিটারি সিস্টেমের দিকে ঝুঁকে যাচ্ছে। ধন্যবাদ। Why said India are federal? আমি অলরেডি এই কোশ্চেনের উত্তর দিয়েছি। ইন্ডিয়া ফেডারেল এই কারণে, প্রথমে আমরা যদি দেখি ডিভিশন অফ পাওয়ার, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, রিটিন কনস্টিটিউশন, এই বলে যে আমি 7 থেকে 8টা বা 10টা বৈশিষ্ট্য পূর্বে আলোচনা করেছি, তার ভিত্তিতে ইন্ডিয়াকে অ্যাজ এন ফেডারেল স্টেট হিসেবে বলা হয়। আর দ্বিতীয়ত আমি যে কথাটা আরেকবার উল্লেখ করেছি, 1994 সালে এসআর বোম্বাই ভার্সাস স্টেট, এসআর বোম্বাই ভার্সাস ইউনিয়ন অফ স্টেটের যে মামলাটা, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু ইন্ডিয়াকে সম্মানীয় সুপ্রিম কোর্ট ফেডারেল হিসেবে আখ্যায়িত করেছেন, এবং সংবিধানের অন্যতম রূপকার বি.আর. আম্বেদকর তিনিও কিন্তু ইন্ডিয়াকে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন এসছে, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আবরণ থেকে বেরিয়ে ক্রমশ এককেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রতি ঝুঁকে পড়েছে? আচ্ছা, সাম্প্রতিক যদি বিভিন্ন বিষয় দেখতে যায়, তার মধ্যে সত্যি কথা একটা অন্যতম বিষয়, বহু চর্চিত বিষয়, নাগরিকত্বের বিষয়। যদিও নাগরিকত্বের যে সম্পূর্ণ বিষয় সেটা কিন্তু কেন্দ্র বা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ন্যস্ত আছে, কিন্তু সেখানে কিন্তু আমরা যদি শুধুমাত্র নাগরিকত্বের বিষয় নয়, এমন বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সেন্টার এবং স্টেটের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কিন্তু অনেকটা প্রকট হচ্ছে, এবং অনেক সময় আমরা দেখছি যে স্টেট কিন্তু সেন্টারের দিকে অনেক সময় ঝুঁকে পড়ছে। স্টেট সেন্টারের দিকে এই কারণে ঝুঁকে পড়ছে, বা স্টেটের এই কারণে মানে ক্ষমতার যে ডিফারেন্সিয়েশন সেটা করা সম্ভব হচ্ছে না, কেননা এমন কিছু বিষয় কনস্টিটিউশনে উল্লেখ করা, যে বিষয়গুলো মানে স্টেট এবং স্টেটকে অনেক সময় সেন্টারের উপর ডিপেন্ড করে চলতে হয়। কিন্তু আজকে যদি দেখি যে বিভিন্ন বিষয় নিয়ে অনেক স্টেটের অবস্থান কিন্তু সেন্টারের বিপক্ষে যাচ্ছে, বা সেন্টারের সঙ্গে মতানৈক্য হচ্ছে। দিস আর দ্য পার্ট অফ এনি পলিটিক্যাল সিস্টেম। তাই বলে আমি এটা বলতে পারবো না যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে। হ্যাঁ, অনেকে বর্তমানে ক্রিটিসিজম করে বলছেন যে আমরা ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়ছি, বা মুসোলিনির শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছি। দিস আর দ্য পার্ট অফ দ্য ক্রিটিসিজম। কিন্তু আমি যদি থিওরিটিক্যালি দেখতে যাই, বা আমি যদি প্র্যাকটিক্যালিও দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি তেমন ভাবে থাকতে পারে, ডিফারেন্সিয়েশন থাকতে পারে, কিন্তু ডিভিশন অফ পাওয়ার বা সেপারেশন অফ পাওয়ারের আঙ্গিকে কিন্তু তেমন কোনো বিষয় নয়। তাই আমি আজকে তেমন ভাবে আমি উল্লেখ করতে পারবো না যে একটা স্টেট বা একটা সেন্টারের যে রিলেশন সেটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে। আচ্ছা, আর একটা কোশ্চেন এসেছে, ফেডারেল স্ট্রাকচার বলছে সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ইউনিয়ন নয়, সেটা কিভাবে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, সম্পূর্ণরূপে আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা ভারতীয় সংবিধানে 1 নম্বর ধারায় ইন্ডিয়াকে ইউনিয়ন অফ স্টেটস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, নট ফেডারেল। তো যেটা প্রশ্ন এসছে সেটা হলো ইউনিয়ন এবং ফেডারেলের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েশন করবেন। ইউনিয়ন বা ফেডারেলের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েশন তেমন ভাবে আমি মানে দেখতে যাই, তেমন ভাবে ইন্ডিয়ার ক্ষেত্রে তেমন ভাবে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না, কেননা ইন্ডিয়া যে শাসন ব্যবস্থা বা ইউনিয়ন অফ স্টেটস সেটাকে কিন্তু ফেডারেল হিসেবে অনেকে আখ্যায়িত করছেন। কিন্তু আমি যদি শব্দ দুটোকে আলাদা ভাবে বা ভিন্ন রূপে দেখতে যাই, শব্দ দুটোকে আলাদা রূপে বা ভিন্ন রূপে যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে ইউনিয়ন বলতে যদি আমি বুঝি, ইউনিয়ন হলো এমন একটা শাসন ব্যবস্থা যেটা খানিকটা হলেও ইউনিটারি শাসন ব্যবস্থা বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে আছে। কিন্তু ফেডারেলে সম্পূর্ণরূপে
ডিভিশন অফ পাওয়ার বা মন্টেস্কুর ভাষায় যদি আমি বলি সেপারেশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস এক্সিস্টেড অ্যাট অল। এই কারণে আমি ইন্ডিয়াকে সম্পূর্ণরূপে ফেডারেল অনেকে বলেন বা বলেন না, সেক্ষেত্রে না। এক্ষেত্রে যিনি রূপকার বি.আর. আম্বেদকর, তিনি ইন্ডিয়াকে অ্যাজ এন ইউনিয়ন অফ স্টেটস হিসেবে আখ্যায়িত করেছেন। ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটা বিষয় এখানে বলে নেব। ধন্যবাদ নিশান দা, যিনি আমার সিনিয়র। এখানে আর একটা বিষয় বলে নেব, আমাদের কিন্তু 7টা থেকে আর একটা আলোচনা আছে। আমাদের বেঙ্গল একাডেমি ফর সোশ্যাল অ্যাওয়ারনেসের সন্ধ্যা 7টা থেকে আর একটা আলোচনা আছে, যেটা নিউ এডুকেশন পলিসি নিয়ে আলোচনা হবে। সেটা আপনারা বেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অলরেডি হয়তো জেনে গেছেন। তো আপনারা একটা ইন্টেলেকচুয়াল যে ডিসকাশন সেটা কিন্তু হবে, এবং বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসর বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট সেগুলো মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আপনারা যদি সম্ভব হয় তো সেক্ষেত্রে জয়েন হবেন। ধন্যবাদ। ইয়েস স্যার, আমি বলার পরে আরো অনেক প্রশ্ন হলো। হ্যাঁ, সময়ের অভাবের জন্য মেবি আমাদেরকে এখানে হয়তো কনক্লুড করতে হবে, কারণ 7টা থেকে ওই লেকচারটা রয়েছে। তো বেস অফিস থেকে যদি এটা করে নিন স্যার, এটাকে টেক ওভার করুন। ওকে, সকলকে ধন্যবাদ এবং যে আলোচনায় উপস্থিত থাকার জন্য, এবং আমি আজকের আলোচনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রশ্ন আরো কিছু ছিল, সময়ের অভাবের জন্য সবগুলো হয়তো নেওয়া হলো না। আচ্ছা মাহফুজুর ভাই, আপনি রেকর্ডটা অফ করবেন। হ্যাঁ, বেশ অফিস থেকে রেকর্ডটা হচ্ছে, রেকর্ডিংটা। জি জি। তো ওকে, রেকর্ডটা বন্ধ করে দিবেন, আর এখানে এই মিটিং এর শেষ। থ্যাংক ইউ।